আপনার কপাল ভালো, আমিও নলপুরেই যাব। এই অন্ধকারে জলে ডোবা মাঠঘাট পেরিয়ে একা একা যেতে গেলে বিপদে পড়তেন। চলুন, একসাথে হাঁটা লাগাই, অন্য রাস্তা হয়ে যাব। নবনী আরো চিন্তিত হয়ে পড়ে। সে কি মশাই, অবস্থা কি এত খারাপ নাকি? লোকটির বুক থেকে গভীর দীর্ঘশ্বাস বের হয়ে আসে। খবরের কাগজে সবটা লেখা থাকে না মশাই। আপনি কাগজে যা পড়েছেন তার চেয়ে অনেক বেশি ভয়াবহ অবস্থা। তবে চিন্তা করবেন না, গাঁয়ের লোকজন সুরক্ষিত আছেন। আর আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তাহলে আপনি কমল ঘোষের জামাই নবনী, তাই না? নবনীর মুখ আশার আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। যাক, ও গাঁয়েরই একজন মানুষকে পাওয়া গিয়েছে। তবুও অবাক না হয়ে পারে না। হ্যাঁ, ঠিক ধরেছেন, কিন্তু আপনি আমাকে চেনেন কি করে? নলপুরার কত বড় গ্রাম বলুন দেখি। তাছাড়াও গাঁয়ের মানুষ একে অপরকে চেনে। আপনার বিয়েতে নেমন্তন্ন খেয়েছিলুম, খুব মনে আছে আপনাকে। শ্বশুর বাড়িতে খুব একটা আসা যাওয়া করা হয় না বোধ হয়। তা অবশ্য অন্যায় কিছু নয়। এই তো সেদিন বিয়ে হলো, ওই আর কি। 6 বছর, কিন্তু সেদিন নয়। তবে এই নিয়ে দ্বিতীয়বার। আসলে রাজ্যের বাইরে কাজ, নিজের বাড়িতেই থাকা হয় না তেমন। আচ্ছা, ও বাড়ির খবর কিছু জানেন? ওরা কেমন আছে? চিন্তা করবেন না, আপনার শ্বশুর মশাইরা সকলে বহাল তবিয়তে আছে। আমি তো দুদিন আগে শহরে একটা কাজে গিয়েছিলাম, আজ এলাম। এখন তো জল নামছে। তবে হ্যাঁ, মারা গিয়েছে প্রচুর লোক। যাকে, চলুন এগোই, রাত বাড়ছে। নবনী ভারী ভারী ব্যাগ দুটোকে দুহাতে তুলে রওনা দেয় লোকটার সাথে। মাত্র কিছুক্ষণ আগে শেষ ট্রেনটা ধরে এই থ্যারথ্যারে গোবিন্দপুরের এই অখ্যাত স্টেশনটায় নেমেছে নবনী। নেমেই একটা ধাক্কা খেয়েছিল সে। ঘুটঘুটে অন্ধকার স্টেশন। ট্রেন থেকে বোধহয় সে একাই নেমেছে। অষ্টমঙ্গলার পরে এই প্রথম শ্বশুরবাড়িতে আসা তার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি কথা। যদিও গৌরীর সাথে বিয়ের পর পেরিয়ে গিয়েছে গোটা 6টি বছর। নবনী মুম্বাইতে একটি নামী 5 তারা হোটেলে কাজ করে। প্রায় 12 মাসই পড়ে থাকতে হয় ওখানে। ওর বরানগরের পৈতৃক বাড়িতেই সারা বছরে ওর পা পড়ে কালে ভদ্রে 2বার কি 3বার। ভালো মাইনের এই চাকরিটা জোগাড় করতে যেমন মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল অল্প বয়সে পিতৃহারা নবনীর, তেমনি চাকরিটা টিকিয়ে রাখতে জীবনের অনেক আনন্দ ফুর্তিকে হাঁড়ি কাঠে চড়াতে হয়েছে। বিয়ের 2 সপ্তাহ পরেই নতুন বউ গৌরীকে ফেলে পাড়ি দিতে হয়েছিল মুম্বাই। গৌরী যখন অন্তঃসত্ত্বা, তখন মাত্র একবার আসতে পেরেছিল মুম্বাই থেকে। এমনকি পরের বছর যখন ছেলেটা পৃথিবীর আলো দেখলো, তখন নবনী থাকতে পারিনি কাছে। ছেলেটার মুখ দেখেছিল 6 মাস পরে। বরানগরের বাড়িতে নবনীর বিধবা মা এবং স্ত্রী গৌরী ওদের 4 বছরের শিশুপুত্র রুদ্রকে নিয়ে থাকে। বাড়িতে পুরুষ মানুষ বলতে বহু কালের এক বিশ্বস্ত চাকর রঞ্জন কাকা। গৌরীর সাথে এই সম্বন্ধটা এনে দিয়েছিল রঞ্জন কাকাই। আসলে রঞ্জন কাকা এই নলপুরের মানুষ। নবনীর শ্বশুর কমল ঘোষকে খুব ভালোভাবেই চিনতেন তিনি। তার মেয়েটি নবনীর বয়সী। নবনীর মা রোজ কাকার মাথা খেতেন একটা মেয়ে খুঁজে দেওয়ার জন্য। রূপে গুণে এমন মেয়ে নবনীর মা আত্মীয় স্বজনদের মধ্যে অনেক বলে কয়ে ঘটক লাগিয়েও খুঁজে পাননি। গৌরীকে তার খুবই পছন্দ হয়েছিল। যদিও বাড়ি থেকে এত দূরে, এমন অজপাড়া গাঁয়ে, তবুও নবনীর মায়ের এমন মেয়েই পছন্দ ছিল প্রবাসী ছেলের জন্য। সহজ সরল এবং ঘরোয়া। শহরের মেয়েদের কেমন যেন ডেপো বেহায়া মনে হয় প্রাচীনপন্থী নবনীর মায়ের। তাই দূরত্বটা তার কাছে কোনো বড় বিষয় হয়ে ওঠেনি। নলপুরেই ছেলের সম্বন্ধ পাকা করেছিলেন।
অবশ্য নবনীকে আর 1-1.5 বছর হয়তো এমন বাইরে থাকতে হবে। ওখানে পরিবার নিয়ে থাকার মতন ক্ষমতা নবনীর নেই। মুম্বাই বিত্তবানদের শহর, সে নিজেই থাকে 7-8 জন কর্মীদের সাথে হোটেলেরই একটা রুমে। বেশ কয়েক বছর সে কাজ করছে মুম্বাইতে, অনেকটা টাকা পয়সা গুছিয়ে নিয়েছে, ঠিক করেছে খুব শিগগিরই মুম্বাই থেকে ফিরে কলকাতাতেই সেটেল হবে। ওর এক বন্ধুর সঙ্গে পার্টনারশিপে গড়িয়ার দিকে একটা রেস্টুরেন্ট খুলবে, দোকানও কেনা হয়ে গিয়েছে। তারপর শান্তিতে সংসার করবে নবনী। অনেক হয়েছে পয়সার পেছনে দৌড়ুদৌড়ি, আর নয়। পয়সা কম থাকুক, কিন্তু দিনের শেষে পরিবারের মুখ দেখতে পারাটা একজন মানুষের পক্ষে মন ভালো রাখার জন্য ভীষণ প্রয়োজনীয়। প্রতিবারই পুজোর আগে ঠিক এমন সময় বাড়িতে ফেরে নবনী। পুজোর 2-3 সপ্তাহ আগে, কালী পুজোর পর আবার ফিরবে। নবনী বাড়িতে থাকে না, তাই বাড়িতে একা একা দিন কাটতে চায় না গৌরী। মাঝে মাঝেই বাপের বাড়ি চলে আসে। রঞ্জন কাকা নিজে এসে রেখে যায়, আবার নিয়েও যায়। নবনীর নির্দেশ আছে এমনটাই। অনেকগুলো গাড়ি পাল্টে নলপুর যেতে হয়। গৌরী প্রকৃত অর্থেই গ্রাম্য বালা। বরানগরের টবিন রোড ছাড়া বাকি শহরের কিচ্ছুই চেনে না। এতগুলো বছর পরেও চেনার প্রয়োজনও মনে করেনি। আসলে ওর জীবনটা খুব সাধারণ। স্বামী এবং সংসার, এই দুটোই বিয়ের পরে ওর জীবনে প্রাধান্য পেয়েছে। তাই নবনীর অগোছালো সংসারটাকে গুছিয়ে নিতে বেশি সময় লাগেনি গৌরীর। শাশুড়ির নয়নমণি সে। গৌরীর কাছে একটা মোবাইল ফোনও নেই। ব্যবহার করতে পারে না এমনটা নয়, কিন্তু মোবাইল জিনিসটা ঠিক ওর আগ্রহকে ছুঁতে পারেনি। শাশুড়ির সাথে বসে টিভিতে সিরিয়াল দেখতেই ওর দিন কেটে যায়। বারবার বলেও একটা মোবাইল বউকে গছাতে পারেনি নবনী। বাড়িতে একটাই মোবাইল ফোন আছে, সেটাতেই মা এবং স্ত্রী দুজনের সঙ্গেই কথা বলে নবনী। সে ফেরার 1 সপ্তাহ আগেই গৌরীকে বাপের বাড়ি রেখে এসেছে রঞ্জন কাকা। পুজোর আগে বাপের বাড়িতে নতুন জামা কাপড় দিতে হবে। নবনী টাকা পাঠিয়েছিল প্রতি বছরের মতো। কিন্তু ট্রেনে ফিরতে ফিরতে খবরের কাগজে একদিনকার খবর দেখে রীতিমতো শিউরে উঠেছিল নবনী। পুজোর আগে প্রতিবার একটা করে নিম্নচাপ আসবে। এবছরও তার ব্যতিক্রম নেই। বিগত 2 সপ্তাহ ধরে পূর্ব উপকূলে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তার জন্যই দক্ষিণবঙ্গে তেড়ে ঝড় বৃষ্টি হয়েছে। বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলার অবস্থা সবচেয়ে খারাপ। নদী নালা ভেসে বন্যা হয়ে গিয়েছে, বহু গ্রাম ভেসে গিয়েছে, নদীর গর্ভে তলিয়ে গিয়েছে বহু মানুষের খবরগুলো খুঁটিয়ে পড়তে গিয়ে নবনী বুঝেছিল তার শ্বশুরবাড়ির এলাকাও বন্যার কবল থেকে মুক্ত নয়। বাড়ি ফিরে একদিনও অপেক্ষা করেনি সে। সেই দিনই দুপুরে রওনা হয়েছিল স্ত্রী পুত্রকে ফিরিয়ে নিয়ে আসতে। কে জানে কেমন অবস্থায় আছে। গৌরীর উপর রাগ হচ্ছিল। এই কারণেই ফোনের মতো একটা দরকারি জিনিস সঙ্গে রাখতে বলেছিল বারবার। অবশ্য এখন মোবাইল ফোন থাকলেও তো কোনো কাজে লাগতো না। বন্যার কারণে বিস্তীর্ণ অঞ্চলে নেটওয়ার্ক বিচ্ছিন্ন, ইলেকট্রিসিটি নেই বহু গ্রামে 1 সপ্তাহ ধরে। গোটা রাস্তা খুব উদ্বিগ্ন হয়েছিল নবনী। এই লোকটার মুখে শ্বশুরবাড়ির খবর পেয়ে এই মাত্র নিশ্চিন্ত হলো এতক্ষণে। অন্ধকারে ডুবে রয়েছে পথঘাট। পথঘাট বলতে মেঠো রাস্তা। এতক্ষণ স্টেশন চত্বরের বাইরে গুমটি দোকানটায় একটা হ্যারিকেন জ্বলছিল। আলো বলতে ওইটুকু। পথে নেমে সেটুকুও হারাতে হলো। নবনীর ব্যাগে টর্চ ছিল। পথঘাট প্যাচপ্যাচে দইয়ের মতন কাদায় ভরে রয়েছে। জেনে বুঝে পা না ফেললে গোড়ালি অবধি ডুবে যাওয়া বিচিত্র নয়। লোকটা চুপচাপ বেশ দ্রুত গতিতেই পা চালাচ্ছে। নবনী নীরবতা ভঙ্গ করল। এই দেখেছেন, এতক্ষণ আপনার সাথে কথা বললাম, আপনার নামটাই জানা হয়নি। আমি বিদুর প্রামাণিক। তোমার শ্বশুর বাড়ির পাশের পাড়ায় থাকি। তোমার শ্বশুরের সাথে অনেক ছোটবেলা থেকেই চেনা জানা, বলতে পারো বন্ধুস্থানীয়।
লোকটার কথাবার্তা বেশ মার্জিত, গ্রাম্য ছাপ নেই একদম। নবনী লোকটার সঙ্গে কথা বলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে। সে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি বলেছিলেন নলপুরের অবস্থা নাকি খুব খারাপ, লোকজন মারা গিয়েছে। কতদিন ধরে এমন অবস্থা? এই এলাকা এমনিতেই নিচু, জানো তো। দুদিন লাগাতার বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়। সেখানে প্রায় এক সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। গ্রামের পূর্ব দিকে ওই যে বিশাল গাজনা বাউল, ওটাই ফুলে ফেপে উঠে নলপুরকে ডুবিয়ে দিয়েছে বলতে পারো। দুদিন আগেই মনে হচ্ছিল গোটা গ্রামটা বাউরের মধ্যেই ডুবে আছে। টানা একটা সপ্তাহ আমরা ঘরের বাইরে বেরোতে পারিনি, পরিষ্কার জল পাইনি, দুবেলা ঠিক করে খাওয়া জোটেনি। যাদের ঘরে দানা পানি মজুদ ছিল না তাদের অবস্থা তো আরো খারাপ। আসলে হঠাৎ করেই দুর্যোগ। 2-4 দিন হলো জল সরতে শুরু করেছে। যাদের বাড়ি নিচু তাদের ছাদেও আশ্রয় নিতে দেখেছি। গাই, বাছুর, হাঁস, মুরগি কোথায় যে ভেসে গেছে তা ভগবানই জানেন। মানুষও রক্ষে পায়নি। জল নামতে শুরু করলে বুঝতে পারছিলাম কি বিভৎস বন্যা হয়েছে। এখানে ওখানে ভেঙে পড়া গাছ, তার ডালে হয়তো আটকে রয়েছে পচে ফুলে থাকা লাশ। চিলে শকুনে সেগুলো ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। রাতে জল ঢুকেছিল তো অনেকে ঘুমিয়েছিল, বেরোনোর সময়টুকুও পায়নি। আর বেরিয়ে যাবেই বা কোথায়? চারিদিকে জল। এই বন্যাতেই মনে হয় গ্রামের জনসংখ্যা বেশ কমে গিয়েছে। কয়েকজন গ্রামের প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানেই বা কত মানুষ ধরে? স্কুল বাড়ির মেঝেও তো জল থই থই করছে। সরকারি তরফে ত্রাণ পৌঁছাতে পৌঁছাতে অনেক দিন লেগে গিয়েছিল। এর আগেও বহুবার বন্যা হয়েছে, কিন্তু নলপুর বা তার আশেপাশের গ্রামগুলো এমন খারাপ অবস্থা আগে কখনো দেখেননি। আমরা এই কয়েকজন টিকে আছি, বাকি সব বন্যা গ্রাস করে নিল। ভয়াবহ সব বর্ণনা শুনে নবনীর গাটা শিউরে উঠল। কি হতো সে যদি আজ মুম্বাই থেকে না ফিরত? হয়তো রঞ্জন কাকা এসে নিয়ে যেত গৌরী এবং ওর ছেলেকে। কিন্তু ততদিনে না, আর ভাবতে পারল না নবনী। মনে মনে ঠিক করে নেয় শ্বশুর শাশুড়িকে নিয়ে যাবে তার কাছে। দুর্ভোগ তো তাদেরও হচ্ছে। বন্যা পরিস্থিতি ঠিক হলে তারপর আবার ফিরিয়ে দিয়ে যাবে। তাছাড়াও এখন পুজোর মরশুম, কলকাতা শহরে থাকলে হয়তো মানুষ দুটোও আনন্দ পাবে। আকাশের দিকে তাকায় না, মেঘ থম মেরে রয়েছে। কলকাতার দিকেও বেশ ঝড় বৃষ্টি চলেছে। আবার যে কোনো সময় হয়তো বর্ষা নামতে পারে, কোনো ঠিক নেই। দেখেই বোঝা যায় দূরে গ্রামগুলোর কেমন অবস্থা। স্টেশন থেকে নবনীর শ্বশুর বাড়ি প্রায় মাইল 3 পথ। হাত ঘড়ি দেখে সে, রাত 11:30 বেজে গিয়েছে ইতিমধ্যে। কতক্ষণে পৌঁছবে কে জানে। নবনী জিজ্ঞেস করে, আচ্ছা, আমরা কি কোনো ঘুর পথে চলেছি? কতক্ষণ সময় লাগতে পারে নলপুর পৌঁছাতে? যা সময় সোজা রাস্তা দিয়ে পৌঁছে যেতে তো তার থেকে বেশি সময় লাগবেই, কারণ এই মেঠো রাস্তা খানিক পরে জলে ডুবে গিয়েছে। গ্রামে যেতে হলে বুক সমান জল ঠেলে যেতে হবে। আমরা পূর্ব দিক দিয়ে যাচ্ছি। বেশ খানিকক্ষণ চলার পর এ পথে বাউর পড়বে, ওদিক দিয়ে এই গ্রামে ঢুকবো আমরা। কিন্তু আপনি যে বললেন বাউরে জল নাকি অনেকটা বেড়ে গিয়েছে। হ্যাঁ, সে তো বেড়েইছে, কিন্তু বাউরের পশ্চিম পালটা শুকনো খটখটে, না হলে হাঁটু সমান জল। ওদিক দিয়েই গ্রামে ঢুকতে পারা যাবে। সবাই ওখান দিয়েই যাতায়াত করছে। অবশ্য যে পথেই যান গ্রাম দেখতেই পাবে। আচ্ছা, আপনাকে তুমি করে বললে কিছু মনে করবেন না তো? আপনি আমার ছেলের বয়সী। না না, অবশ্যই নাম ধরেও ডাকতে পারেন। বেশ, যেটা বলছিলাম, তোমার শ্বশুর বাড়ির দিকে অবস্থা বেশ খারাপ। কোমর সমান জল। যত তাড়াতাড়ি পারবে এই গ্রাম থেকে চলে যেও। একান্ত প্রয়োজন না হলে বারবার জল খাওয়ার প্রয়োজন নেই।
বুঝতেই তো পারছো, চারিদিকে জল জমে রয়েছে। নোংরা জল, কোথায় কি রোগ ব্যাধির জীবাণু টিবাণু ছড়িয়ে আছে। যতই হোক, তুমি এই গ্রামের জামাই বলে কথা, তোমাকে সাবধান করে দেওয়াটা আমার কর্তব্য। একটু থেমে বিদুর প্রামাণিক আবার বলতে শুরু করলেন। জানো তো নবনী, আমি ভাবছি আজ তোমার আমার সাথে দেখা না হলে তুমি কি বিপদেই না পড়তে। আসলেই উপকার হয়েছে আমার সঙ্গে দেখা হয়ে গিয়ে। গাড়ি ঘোড়া না পেয়ে তুমি তো সোজা পথেই হাঁটা দিতে। গাড়ি পেলেও খুব বেশি দূরে যেতে পারতে না। যাবে কোথা দিয়ে? রাস্তাঘাট তো সব কানায় কানায় ভর্তি। তাছাড়া সাপের উপদ্রব বেড়েছে প্রচুর। বিদুর প্রামাণিকের কথা শুনে টর্চটা পথের এপাশে ওপাশে খানিক ঘুরিয়ে চিন্তিত স্বরে নবনী বলে ওঠে, সাপের কথাই যদি বলেন তাহলে এখনো কি খুব একটা বিপদমুক্ত আমরা? দেখছেন তো চারপাশে কেমন ঝোপঝাড়। তাছাড়া মেঠো রাস্তা, কেউটে বা গোখরোর দেখা পাওয়া খুব একটা আশ্চর্য নয়। এই কথার জবাবে বিদুর প্রামাণিক খুব রহস্যময় ভাবে হেসে ওঠেন। নবনী প্রশ্ন না করে পারে না। কি হলো, হাসছেন কেন? ঢলঢলে জোব্বার মতো অদ্ভুত এক ধরনের পোশাক পরেছেন ভদ্রলোক। এতক্ষণ অন্ধকারে ভালো করে খেয়াল করেনি নবনী। সেই পোশাকের ভেতর লুকিয়ে থাকা ডান হাতটা সামনে মেলে ধরলেন তিনি। নবনী টর্চ মেরে দেখল লোকটার হাতের তালুতে একটা গাছের সরু কাণ্ডের মতো অংশ, দু একটা পাতাও রয়েছে। নবনী অবাক হয়। কি জিনিস এটা? আবার হাতটা মুঠো করে ফেললেন প্রামাণিক বাবু। এটা একটা বিশেষ ধরনের গাছ। আমি স্টেশন থেকে বেরোনোর সময় এটা হাতে নিয়ে নিয়েছিলাম। এই যে আমার ঝোলাটা দেখছো, এর মধ্যে সব সময় থাকে। এই ঝোলার মধ্যে খুঁজলে অবশ্য তুমি অনেক কিছুই পাবে, তবু এই বিশেষ গাছটির গুণ আছে। এটি সঙ্গে থাকলে এর গন্ধে সাপ আসে না। এতক্ষণ এটা হাতের তালুতে আলতো করে ঘষতে ঘষতে চলছিলাম আমি। এটা থেকে একটা বিশেষ গন্ধ ছাড়ে। না হলে আমরা এতক্ষণ ধরে পথ চলছি, একটা দুটো দাঁড়াস কিংবা খড়গি নিয়ে দেখাও কি পেতাম না? নবনীর বিজ্ঞান মনস্ক মন বিদ্রোহ করে। ছেলেবেলায় পড়াশোনায় নিহাত খারাপ ছিল না সে। কিন্তু সাপ কি গন্ধ পায়? আমি যতদূর জানি সাপ ঘ্রাণ শক্তি নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত। ওদের জিভের চেরা ডগা দুটো কেমিক্যাল সেন্সিটিভ, সেখান থেকে খুব সামান্য ঘ্রাণ নিতে পারে ওরা। তাও কাছাকাছি কিছু থাকলে এইভাবে এত দূর থেকে পারে পারে। এই গাছের এমনই গুণ। বিদুর প্রামাণিকের গলায় বেশ আত্মবিশ্বাসী সুর। নবনী তর্ক করতে চায় না লোকটার সাথে। সরল গ্রাম্য বিশ্বাস, দরকার কি যুক্তি খণ্ডন করে। কিন্তু আপনি গাছটা পেলেন কোথায়? আমাদের কাছে এমন অনেক গাছ আছে, এক একটা গাছের এক এক গুণ। আপনার কি এসব গাছ গাছড়ার কারবার? না না, ওসব না। আসলে আমি একজন গুণী। আমার গুরু বেশ কিছু গাছ গাছড়া চিনিয়ে দিয়ে গিয়েছিলেন আমায়, যেগুলো বিপদে আপদে কাজে লাগে। সব সময় নিয়ে ঘুরি। আপনি গুণী? বা দারুণ তো। এর আগে কখনো কোনো সত্যিকারের গুণীনের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি আমার। আমার মতো এমন অনেক গুণীন তুমি নলপুর গ্রামে পাবে। তুমি বোধহয় জানো এই গ্রামটা এসবের জন্যই বিখ্যাত। প্রচুর গুণীন আছে এখানে। তবে গুণীন দুরকম হয়, উপকারী এবং অপকারী। এই তল্লাটে বেশিরভাগই তুমি অপকারী গুণীনদেরই পাবে। অবশ্য যেমন গুরু তার চেলারা তো সেরকমই তৈরি হবে। আমার গুরু জীবনে কারোর কোনো ক্ষতি করেননি। তিনি আমাকে যা বিদ্যা দিয়েছেন তা চিরকাল বই বই করে বলে গিয়েছেন অন্যের উপকারে বা নিজের বিপদে কাজে লাগাতে। তা ব্যতীত নয়। তবে জানো তো, আজকাল ভালো কোনো কিছুরই যুগ নেই। এসব অপকারী গুণীনদের দৌরাত্ম দিন দিন বাড়ছে এই গ্রামে। মানুষের মনে এখন অনেক পাপ,
আগে মানুষ আসতো প্রতিকার করাতে, রোগ ব্যাধি সারাতে। এখন মানুষ আসে অন্যের ক্ষতি করতে, অন্যের জীবন ধ্বংস করতে, জীবিকা ধ্বংস করতে, সম্পর্ক, নাম, যশ সব ধ্বংস করতে। আমাদের মতো ভালো গুণীনদের প্রসার এখন কমছে, আর ওই বদ লোকগুলোর প্রসার বাড়ছে। এখন নলপুর গ্রামে ঘরে ঘরে এখন এইসব বদ গুণীনদের ছড়াছড়ি। এই তথ্যগুলো সত্যি বিয়ের আগে বা বিয়ের পরে জেনে উঠতে পারেনি নবনী। আসলে ওর বিয়েটা হয়েছিল খুব তাড়াহুড়ো করে। একমাত্র ছেলে, তাও প্রায় প্রবাসী ছেলে, যাতে একটু সংসারমুখী হয় তার জন্যই নবনীর মা তাড়াহুড়ো করে বিয়ে দিয়েছিলেন গৌরীর সঙ্গে। অত খোঁজ খবর নেবার অবকাশ ছিল না। রঞ্জন কাকাই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। তিনিও কিচ্ছু বলেননি। এসব তথ্য শুনে নবনীর বেশ অবাকই লাগছে। ভাবতেও অবাক লাগছে, মেট্রোপলিটন শহরগুলোতে যেখানে রোজ নিত্য নতুন প্রযুক্তি সভ্যতার আলোকে বাড়িয়ে দিচ্ছে, শিক্ষার অগ্রগতি হচ্ছে তরতরি, সেখানে সেই সব শহর থেকে বহু কিলোমিটার দূরে এইসব গ্রামগুলোতে শিক্ষার আলোটুকু এখানে পৌঁছে উঠতে পারেনি। এখনো এইসব ওঝা, গুণিন, তান্ত্রিকদের শরণাপন্ন হয় এরা বিপদে আপদে। নবনী জিজ্ঞেস করে, এই গ্রামে এত গুণীন কেন? এখানে কি চিকিৎসা ব্যবস্থা এখনো তেমন উন্নত নয়? আচ্ছা, গ্রামীণ হাসপাতাল এখান থেকে কি অনেক দূরে? বিদুর প্রামাণিক শেষের কথাগুলোয় বোধহয় খানিক অসন্তুষ্ট হলেন। যতই হোক তিনি নিজেও তো গুণী। একটু কঠিন কণ্ঠে বললেন, শোনো জামাই, সব রোগের চিকিৎসা হাসপাতালে হয় না। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররাও হাত তুলে দিতে বাধ্য হন। তখন ডাক পড়ে এই ওঝা গুণিনদেরই। তোমরা শহরের মানুষ, তোমরা হয়তো আমাদের সম্প্রদায়কে নিচু চোখে দেখো, কিন্তু এটাও কখনো ভেবে দেখো যে ওঝা গুণিনরা একেবারেই কিছু না জানলে বছরের পর বছর লোকের চোখে তুলো দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ব্যবসা করে খেতে পারতো না, তাই না? নবনী বুঝতে পারে লোকটির আঁতে ঘা লেগেছে। মুখ ফসকে কথাটা বলা উচিত হয়নি। তাড়াতাড়ি সামলে নিয়ে বলে, আচ্ছা, অপকারী গুণিনেরা ঠিক কি কি কাজ করে? মানে গ্রামের লোকজন ঠিক কি করতে এদের কাছে যায়? হাঁটতে হাঁটতে তারা অনেকটা রাস্তা পেরিয়ে গিয়েছে। চারিদিকে এখনো কেবল মাঠ। হয়তো অনেক দূরে জেগে আছে কিছু জনবসতির চিহ্ন। অন্ধকারে মেঘলা আকাশের সাথে মিশে গেছে বলে তাঁদের দেখা যাচ্ছে না। বিদুর প্রামাণিক খুব জোরে জোরে হাঁটছেন। টর্চের আলো তার প্রায় প্রয়োজনই হচ্ছে না। অন্ধকারেই খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন তিনি। চেনা রাস্তা, লোকাল মানুষ, এমন হওয়াটাই খুব স্বাভাবিক। নবনী টর্চ দিয়ে দেখে দেখে খুব সাবধানে পা ফেলে তবুও হোঁচট খাচ্ছে। প্রশ্ন শুনে গতি মন্থর করলেন লোকটি। পাশাপাশি এসে চাপা স্বরে, যেন খুব গোপন কিছু বলছেন এমন ভাবে বললেন, এরা করতে পারে না এমন কোনো জিনিস নেই, বুঝলে জামাই? যত রকমের ক্ষতি করা সম্ভব এরা সব পারে। মানুষকে পাগল করে দিতে পারে, দেউলিয়া করে দিতে পারে, রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। সে কি, মেরে ফেলতে পারে? হ্যাঁ, কেন পারে না? আসলে তুমি যতটা জানো, গুণীনদের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। এই ধরো, আজ একজন মানুষকে দেখলে খুব বুদ্ধিমান, ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করেছে, কিংবা নিজের ত্বকে শহরে চাকরি জুটিয়েছে। প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ দেখে হিংসায় চলে গেল, গুণীনের কাছে এসে তার নামে এমন জাদুটোনা করলো, পরের দিন দেখলে সেই লোক ন্যালা ভোলা হয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজের নামটা অব্দি মনে নেই। এমন বহু উদাহরণ পথে ঘাটে চলতে ফিরতে পাবে তুমি। ওই যে প্রথমেই বললাম, এটা গ্রামাঞ্চল, তো এখানে মানুষের মনে অনেক অন্ধকার। আবার বলতে পারো মানুষগুলো হয়তো সোজা সরল, তাদের মনে মাকড়সার মতো থাবা ঢুকিয়ে বসে এইসব বদ গুণিনেরা। এরাই লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে মানুষকে নিজের কাছে টেনে আনে, যাতে নিজেদের প্রসারটা বাড়ানো যায়।
নলপুর গ্রামটা হলো বদ গুণিনদের আখড়া। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই গ্রামে অন্যের ক্ষতি করতে। এসব করার জন্য মেলা ক্ষমতার দরকার হয়, জানো তো। আর এই করতে করতেই এরা এই গ্রামের সবচেয়ে বড় ত্রাসকে নিজেরাই খাল কেটে কুমির ডাকার মতো ডেকে এনেছে। বন্যার চেয়েও বড় ত্রাস। সে ত্রাসের নাম খালাস। শেষটা কানের কাছে এসে ফিস ফিসিয়ে বললেন বিদুর প্রামাণিক। খালাস? সে আবার কি জিনিস? আস্তে জামাই আস্তে। বিদুর প্রামাণিক পারলে নবনীর মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দেন। করছো কি? আস্তে ওর নাম নাও। নাম নিলে ওর শক্তি বাড়ে। কি বলছেন? একটু পরিষ্কার করে বলুন তো, আমি কিছু বুঝতে পারছি না। বলছি বলছি, মুখ দিয়ে একবার বের করে যখন ফেলেছি, না বলে তো উপায় নেই। এতটা রাস্তা যেতে হবে, বলার মতো একটা বিষয়বস্তু চাইতো। কিন্তু দোহাই তোমার, ওই নাম একটু আস্তে নাও, শুনে ফেললেই বিপদ। নবনীর ভ্রু আরো কুঁচকে গেল। নাম নিলে শক্তি বাড়ে এমন কোন জীবের কথা তো আমি কখনো শুনিনি মশাই। ঠোঁটে বাঁকা হাসি খেলে যায় বিদুর প্রামাণিকের। খানিকক্ষণের জন্য তিনি দাঁড়িয়ে পড়েন। টর্চের আলোয় তার মুখটা অদ্ভুত লাগছে দেখতে। ওটা কোনো জীব না, জীব জগতের কোনো বাসিন্দা ওটা না। তাহলে কি ওটা? বিদুর প্রামাণিক নবনীর আরো কাছাকাছি ঘন হয়ে আসেন। একদম পাশাপাশি হাঁটতে হাঁটতে প্রায় ফিসফিসিয়ে বলেন, ওটা কি জানার আগে তুমি আমায় এটা বলো তো, তুমি কি অলৌকিক সত্তাদের বিশ্বাস করো? মানে আমরা যাদের গ্রাম্য ভাষায় ভূত প্রেত পিশাচ জিন এসব বলে ডাকি। এই প্রশ্নে নবনীর মাথা খুব তাড়াতাড়ি কাজ করল। আদতে এসে এসব মোটেই বিশ্বাস করেন। কলকাতা শহরে বড় হয়ে মুম্বাইয়ের মতো ঝাঁ চকচকে শহরে এত বছর থেকে কেই বা ভূত প্রেত বিশ্বাস করে? কেউ করে না, সেও করে না। কিন্তু এখন যদি সে এটা বলে, তাহলে চিন্তাকর্ষক কিছু একটা শোনার থেকে বঞ্চিত হয়ে যাবে। কিছু কিছু মানুষ যতই ভাট বকুক না কেন, তাদের কথা শুনতে মন্দ লাগে না। তার বিশেষ কারণ হলো তাদের বাচন ভঙ্গি। এই লোকটার কথা বলার ভঙ্গি বড় মনোমুগ্ধকর। যাই বলুক না কেন শুনতে ইচ্ছে করে। তাই মনের আসল ভাবটা চেপে গিয়ে নবনী তাড়াতাড়ি বলে উঠল, বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করি। কেন বলুন তো? লোকটা বোধহয় এতে খুশি হল। যাক, তাহলে তোমার ব্যাপারটা বলতে সুবিধা হবে না। কিন্তু একটা কথা বলো, এই কালাশের কথা তোমায় তোমার স্ত্রী কখনো বলেনি? তুমি সত্যিই জানো না এ ব্যাপারে কিছু? না বলেনি, আমি প্রথম শুনছি। অবশ্য আমি সারা বছর বাড়ি থাকি কোথায় যে গৌরী আমাকে এসব বলার অবকাশ পাবে? এতগুলো বছরেও কখনো একবারও না। বেশ আশ্চর্য ব্যাপার। ওটার কথা তো সারা গ্রামের লোক জানে। নলপুর গ্রামের অভিশাপ হলো ওটা। চিরস্থায়ী একটা সমস্যা, যার থেকে কোনো মুক্তি নেই। যাই হোক, একটু দম নেন বিদুর প্রামাণিক। চারিদিকে থম মেরে রয়েছে অন্ধকার। ঝিঞ্ঝি পোকার ডাকটা ক্রমশ জোরালো হচ্ছে। চারিদিকে কেমন একটা জুলো বাতাস। অন্ধকারে চারপাশে একবার কি যেন দেখে নিলেন তিনি। তারপর গলা নামিয়ে বললেন, দেখো, কালাশ ঠিক কি জিনিস সেটা বোঝানোর আগে ওটার জন্ম কিভাবে হলো সেটা তোমাকে বলাটা ভীষণ দরকার। এসব অবশ্য অনেক পুরনো কথা, আমাদের পরের প্রজন্ম আর এসব জানবে না। যাকে শোনো, এই কালাশ কিন্তু যে সে প্রেত বা পিশাচ নয়। সৃষ্টি হয় সম্পূর্ণ অন্যরকম ভাবে। আচ্ছা, তুমি চন্ড সম্পর্কে কিছু জানো? অবাক হয়ে বিদুর প্রামাণিকের মুখের দিকে তাকায় নবন। কেবল মাথা নাড়ে। সেটা আবার কি? খায় না মাথায় দেয়? বেশ, না
জানাটাই খুব স্বাভাবিক। তোমরা শহরের মানুষেরা এসব সম্পর্কে ধারণাও করতে পারো না। মন দিয়ে শোনো, তোমাকে একটু আগে যে বদগুণীনদের কথা বলছিলাম, এদের ক্ষমতা কিন্তু অত্যন্ত নিম্ন মার্গের হয়। এরা প্রেত লোকের নিম্ন শক্তির সাহায্য নিয়ে মানুষের অপকার করে থাকে। এই যে চণ্ডের কথা বললাম, ওটা এক ধরনের প্রেতাত্মা, কিন্তু এর সৃষ্টির পেছনে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর এক গল্প। গুণিনকে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি কিছু জানতে হয়, বুঝতে হয়। এবার একা একা তো সে এসব পারবে না, কোনো মানুষের সাহায্য নিয়েও পারবে না। কারণ ভূত ভবিষ্যৎ জানতে পারে একমাত্র অন্য লোকের জীবেরা। এই চণ্ড হলো এমন এক ধরনের প্রেতাত্মা, যাকে বশ করার ইচ্ছে প্রায় সব উপকারী গুণিনেরই থাকে, কিন্তু সবাই পেরে উঠতে পারে না। কারণটা কি জানো? খুব শক্তিশালী হয় এই প্রেত, আর একে সৃষ্টি করার পদ্ধতিও খুব ভয়ঙ্কর। সাহসী শক্তিশালী গুণীন ছাড়া এই কাজ করবার মতো বুকের পাটা সবার হয় না। এবার বলি শোনো, এই চণ্ডকে কিভাবে একজন গুণীন সৃষ্টি করেছিল। বছরের মাঝামাঝি কোনো এক সূর্যগ্রহণের দিন দেখে এক ব্রাহ্মণ কিশোরকে হত্যা করতে হয়। চমকে উঠো না, এটাই নিয়ম। হত্যা করতে হয়, হত্যা। তারপর গুণিন সেই ব্রাহ্মণ কিশোরের লাশ থেকে থাইয়ের বড় হাড়টা বের করে নেয়। বাকি লাশটাকে কোথাও পুঁতে ফেলতে হয়, এমন জায়গায় পুঁততে হয় যাতে শিয়াল কুকুরেও খুঁজে না পায়। এবার সেই হাড়টাকে জাগানোর পালা। গুণিনকে এক বিশেষ যজ্ঞ করতে হয়। ওই যে আগেই বললাম, সব গুণিনের ক্ষমতায় কুলায় না এই যজ্ঞ। তার গুরুকে অনেক বেশি শক্তিশালী হতে হবে, অন্ধকার বিদ্যা খুব ভালো করে রপ্ত করতে হবে, তবেই এই যজ্ঞে সাফল্য আসবে। যাই হোক, 3 দিন ধরে কোনো নির্জন শ্মশানে বেল গাছের তলায় বসে করতে হয় এই যজ্ঞ। এই 3 দিন সেই গুণিন ভয়ঙ্কর সব দৃশ্য দেখতে পায় তার আশেপাশে। এসব দেখেই অনেকের ভাবনা চুপসে গিয়ে একেবারে সোজা উপরে পৌঁছে যায়। চণ্ডকে ডেকে আনা অত সহজ নয়। প্রেত লোকের অন্যান্য সব বাসিন্দারা এই প্রক্রিয়ায় বাধা দেয়, তারাই ভয় দেখায় গুণিনকে। গুণিন যদি শক্তিশালী এবং সাহসী হয়, তবেই 3 দিন ধরে এসব বীভৎস নারকীয় দৃশ্য দেখার পরেও তাদের হাত থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় এই যজ্ঞ শেষ করতে পারে। যজ্ঞের 3য় রাত্রে ওই হাড় জাগ্রত হয় এবং যজ্ঞ কুণ্ডের মধ্যে আবির্ভূত হয় চণ্ড। অন্ধকার রাতের ভয়ঙ্করতম দুঃস্বপ্নের মতো তার রূপ। সে রূপ কোনো সাধারণ মানুষ সহ্য করতে পারবে না। কাজলের মতো কালো তার গায়ের রং, দেখলে মনে হবে যেন একখণ্ড কালো হাওয়ার ঘূর্ণি। এজন্যেই গুণিনেরা একে কালাস বলে ডাকে। এই চণ্ড ডেকে আনার যজ্ঞ একবার সম্পূর্ণ করে ফেলতে পারলে সেই গুণিনের ক্ষমতা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়, বুঝলে?
কোনো গুণিন যদি এই চণ্ড বা কালাসকে সৃষ্টি করতে পারে, তাহলে গুণিন সমাজে তার কদর অনেক বেড়ে যায়। সে সবার মধ্যে হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী। এই প্রেত গুণিনের সঙ্গে বাঁধা থাকে এবং বলাই বাহুল্য অনিচ্ছাতেই একরকম বাধ্য হয়ে সে সব সময় পালানোর ফিকির খোঁজে গুণিনকে ছেড়ে। গুণিনের উপর তার ভীষণ রাগ, কারণ গুণিন তাকে নিজের প্রয়োজনে বশ করে। কালাস গুণিনকে সব সময় ভূত ভবিষ্যৎ বলে দেয়, গুণিনের শত্রুদের পথের থেকে সরিয়ে দেয়। আরো যা যা করে তাতে একটা গুণিনের প্রসার চলে যায়। নাম হয় গুণিনে। তবে খুব সাবধান থাকতে হয় এই প্রেত শক্তির থেকে। একটু বেসামাল হলেই কালাস তাকে ঠিক বিড়াল যেভাবে ইঁদুর মারে সেভাবেই মেরে রেখে দিয়ে চলে যাবে। চলে যাবে বললাম ঠিকই, কিন্তু আসলে কালাসরা কোথাও যেতে পারে না, যদি না গুণিন তাকে আবার কিছু বিশেষ ক্রিয়া করে ধ্বংস না করে দিয়ে যায়। এখন ধরো একজন গুণিন এরকম একটা প্রেত তৈরি করলো, কোনোভাবে সে গুণিনের হাত থেকে ছাড়া পেয়ে গুণিনকে মেরে ফেললো। এবার তার কিন্তু আর মুক্তি নেই। সে এবার আশেপাশেই ঘুরে বেড়াবে, আশেপাশেই ঘুরে বেড়াবে, নিজের পৃথিবীতে আর ফিরে যেতে পারবে না। এমন ঘটনার অবশ্য নজির খুব কমই আছে, বা প্রায় নেই বলতে পারো। যতবারই কোনো চণ্ডকে কোনো গুণিন ডেকে এনেছে, ততবারই একটা নির্দিষ্ট সময়ের পর তাকে ধ্বংস করে রেখে গেছে, কেবল এই নলপুর গ্রামের ঘটনাটা ছাড়া। এতটা একবারে বলে থামলেন বিদুর প্রামাণিক। নলপুর গ্রামে কি হয়েছিল মশাই? নবনীর আর তর সইছে না। আবার চারপাশটা তাকিয়ে কি যেন দেখে নিলেন তিনি। তারপর আগের মতোই গলা নামিয়ে বলতে শুরু করলেন। এই নলপুর গ্রামে কিছুকাল আগে এক ভয়ঙ্কর গুণিন থাকত। নাম ছিল ভৈরব। যত রকমের কালো বিদ্যা হয় সব ছিল ওর কাছে জল ভাত। ওর গুরুকে ছিল তা আমরা কোনোদিনই জানতে পারিনি। হঠাৎ করে এ গায়ে এসে চেলা চামুন্ডাদের নিয়ে বাস করতে শুরু করে ভৈরব। লোকটাকে দেখলেই ভয় লাগতো। দৈত্যের মতো চেহারা, অমাবস্যার মতো মিশমিশে কালো গায়ের রং, মাথায় মুখে ভর্তি জটা দাড়ি গোফের জঙ্গল। দেখে গুণিন কম, অঘরী সাধু মনে হতো বেশি। তবে সে যে প্রচন্ড শক্তিশালী ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই কারণেই ভৈরব কালাস যজ্ঞ করার মতো ভয়ঙ্কর কাজ করতে পেরেছিল। ঠিকঠাক ক্রিয়া করে তৈরি করেছিল ওই ভয়ঙ্কর প্রেত। তারপর দিব্যি তার প্রসার জমে উঠল। কালো বিদ্যায় এই গ্রামে তার সমতুল্য আর কেউ রইল না। কিন্তু জানো তো জামাই, যার শেষ ভালো তার সব ভালো। ওই যে কথায় আছে না, সাপুরের মৃত্যু সাপের হাতে।
অত্যন্ত ভয়ঙ্কর এক প্রেতাত্মা। বুঝতেই পারছো, একজনকে হত্যা করে তাকে বন্দি করে রাখা মানে সেই আত্মার কতটা রাগ এবং ঘৃণা থাকতে পারে ক্রিয়াকারীর উপর। তারপর যা হবার তা হলো, সেই প্রচন্ড শক্তিশালী প্রেত শক্তিকে ভৈরব শেষমেশ নিজের বশে রাখতে অক্ষম হলো। পাহাড়ের ধারে একটা বাঁশ বাগান আছে। বৈশাখ মাসের এক ঝড় বৃষ্টির সন্ধ্যায় ভৈরব নিখোঁজ হয়ে গেল। পরের দিন সকালে বাঁশ ঝাড়ের মাথায় ভৈরবের গেঁথে রাখা তুলো বের করা বালিশের মতো ছেঁড়া ফোড়া দেহটা পাওয়া গেল। এমন নৃশংস ভাবে কেউ কাউকে মারতে পারে তা না দেখলে বিশ্বাস করা খুব মুশকিল। ব্যাস, সেই দিন থেকে এই গ্রাম অভিশপ্ত হয়ে গেল। ভৈরব তো বেঁচে থাকতে সেই প্রেতকে মুক্তি দিতে পারেনি। সেই প্রেত তাই আশ্রয় নিল ওই কাজনা বাউরের চলে। কোনো সাধারণ তাবিজ কবজ দিয়ে ওকে আটকে রাখা যায় না। তুমি হয়তো জানো না, এই গ্রামের লোক আগে রাতে বাড়ি থেকে বেরোতো না। বেরোলেও দল বেঁধে একসঙ্গে বেরোতো। একা একা এই গ্রামের মধ্যে ঘুরে বেড়ানোর সাহস কারো নেই। ওই বাউরে এত মাছ, অথচ কেউ মাছ ধরতে যায় না, স্নান করতে যায় না। সেই সময় থেকে এই নিয়ম চলে আসছে। তবুও এই গ্রামের কয়েকজন অবিশ্বাসী মানুষ খালাসের শিকার হয়েছে। হয়তো এসব বাধা নিষেধ উপেক্ষা করে রাতে বেরিয়েছিল একা একা। পরের দিন সকালে তার খুবলে খাওয়া লাশ পাওয়া গিয়েছে বাউরের ধারে। খালাসের ভয়ে ওই দিকে কেউ যায় না, কেউ না। রাত হলে বাউর থেকে উঠে সারা গ্রামে ঘুরে বেড়ায়। আর ওটার সবচেয়ে বড় ক্ষমতা হলো ওটা যে কারোর রূপ ধরতে পারে। নিশির নাম শুনেছ তো? রাত্রিবেলা এসে চেনা মানুষের গলায় ডাক দেয়। তারপর যে বেরোবে সে সেদিন মরল। এ অনেকটা নিশিরই মতো। রাতের বেলায় তোমার চেনা কারুর রূপ ধরে সে ডেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে ওই বাউরের ধারে। তারপর যেমন বাঘ হরিণের বাচ্চাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, তেমন ভাবে তোমার লাশটাকে কে ফেলে রেখে দেবে ওই বাউরের ধারে। গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল ওটার উৎপাতে। শেষমেশ সকলে মিলে এলো আমার কাছে। আপনার কাছে কেন? নবনী কাহিনীর মধ্যে ঢুকে গিয়েছে একেবারে। আমার কাছে কারণ তোমাকে তো আগেই বলেছি, আমি প্রতিকার করি। ওই শক্তিশালী প্রেতের কবল থেকে এই গ্রামকে যদি সেই মুহূর্তে কেউ মুক্তি দিতে পারত, তা ছিলাম একমাত্র আমি। অসহায় মানুষগুলোর তো কোনো দোষ ছিল না। একজনের পাপের শাস্তি এতজন মিলে ভোগ করবে কেন? সবার মুখের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিলাম, কালাশকে আমি আটকাবো। এর জন্য প্রয়োজন এক বিশেষ ধরনের ক্রিয়া। কি ধরনের ক্রিয়া তা তোমার না জানলেও চলবে। সেসব গুপ্ত বিষয় সকলের জানায় নিষেধ আছে। যাই হোক, সেই ক্রিয়া সম্পন্ন করতে আমার সময় লাগলো একটা সপ্তাহ। তার মধ্যে আরো 2-3 জনের প্রাণ
প্রাণ গেল ওই অপশক্তির হাতে। গ্রাম ছেড়ে ভয় পালালো বহু লোক। 1 সপ্তাহ পরে 4টে বেল গাছের চারা নিয়ে পুঁতে দিলাম বাউরের 4 কোণে, একটা বর্গক্ষেত্রের মতন। ওই বিশেষ মন্ত্রপুত বেল গাছগুলো একটা অদৃশ্য বন্ধনের কাজ করলো। সেই থেকে ওই বাউর থেকে উঠে এই গ্রামে আসার ক্ষমতা আর হয়নি ওই কালাশের। ওই অদৃশ্য বন্ধনের মধ্যেই আটকা পড়ে আছে সে। কিন্তু কেউ যদি নিজে চেঁচে সেই বাউরের কাছে যায়, তবে তার পরিণতি কেউ আটকাতে পারবে না। ওই 4টে বেল গাছ এই গ্রামের সুরক্ষা বলয় হিসাবে কাজ করছে। তাই বাউরের 4টে পাড়ের ওই 4টে বেল গাছকে কেউ কখনো আঘাত করে না, বা ওই গাছের পাতা ছেড়ে না। ওই গাছগুলো যতদিন আছে ততদিন কালাশকে আটকে রাখা সম্ভব। কোনো একটা গাছের যদি কোনো ক্ষতি হয়, তাহলে সে অদৃশ্য বন্ধন ভেঙে যাবে, বাউর থেকে আবার উঠে আসবে কালাশ। বিদুর প্রামাণিক থামলেন। আশ্চর্য হয় নবনী। গল্প শোনার ছলে শুনতে চেয়েছিল কথাগুলো, কিন্তু এতটা শোনার পর নিজের অজান্তেই ওর গা কেমন যেন ছমছম করতে লাগলো। এই ভিজে শিরশিরে চুলো বাতাস, কিছুক্ষণ আগে সদ্য মেঘ ছিঁড়ে উঁকি দেয়া মরা চাঁদ, জলে ডোবা মাঠঘাট কেমন যেন নবনীর মনকেও ভিজিয়ে দিয়েছে। চায়ে ডোবানো বিস্কুটের মতো মিলিয়ে গেছে ওর চিন্তা ভাবনা, যুক্তি তর্ক। অবচেতন মনে কোথাও যেন বিদুর প্রামাণিকের বলা সমস্ত কাহিনীটাই বিশ্বাস করে নিয়েছে নবনী। গায়ে কাঁটা দিয়ে উঠল। দুজনে চুপচাপ পথ চলল খানিকক্ষণ, কোনো কথা নেই। তারপর হঠাৎ করে প্রামাণিক বাবু আবার নীরবতা ভঙ্গ করলেন। মনে হচ্ছে তার এখনো কিছু বলার বাকি আছে। ওই জিনিসটা যে এতটা ভয়ঙ্কর তার প্রমাণ একবার আমি নিজে পেয়েছিলাম। একেবারে একেবারে নিজের অভিজ্ঞতা, জানো জামাই। শুনবে শুনবে সেই কাহিনী। আমরা প্রায় চলে এসেছি। যেটুকু রাস্তা বাকি আছে সেটুকু সময়ের মধ্যেই বলা হয়ে যাবে আশা করি। নবনী ভীত নয়, অলৌকিক সত্তাতেও বিশ্বাস করে না কোনদিন, কিন্তু তবুও কেন যেন এই পরিবেশে এই বিশেষ ধরনের আলোচনা আর ভালো লাগছে না তার। গাটা কেমন যেন ভার হয়ে যাচ্ছিল। সত্যি পরিবেশের কি অদ্ভুত গুণ, তাই না? কিন্তু গল্প শোনার আগ্রহ কম নয়, তাই কোনো রকমে বলতে পারলো, হ্যাঁ বলুন না, শুনবো বই কি। মেঠো পথ ছেড়ে বাঁ দিকে একটা জঙ্গলের মতন পথে ঢুকে পড়লেন বিদুর প্রামাণিক। এইটা দিয়ে এসো জামাই, বাউরের পশ্চিম পাড় ধরে উঠব। ভয় নেই, আমি সঙ্গে আছি। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এসো, আলো ফেলে ঠিক করে রাস্তা দেখো। এখানে কাদা আরো ভয়ানক। নবনী টর্চ পেলে দেখল সত্যিই যেন হাঁটু সমান কাদা এই রাস্তাটা। নিশ্চয়ই কাছে পিঠে কোনো জলাভূমি আছে। সেই বাউর কি তবে সামনেই? নবনীর মনে পড়ল এই বাউরের কাছাকাছি যাওয়া বারণ না, তাও আবার এই মধ্যরাতে। পরক্ষণে নিজের মনকে প্রবোধ দেয় নবনী। ছি 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 ছি, এখানে এক রাতের জন্য এসে কি এই লোকটার কথায় সব কুসংস্কারগুলো তার মনের মধ্যেও জুলের মতন জড়িয়ে গেল নাকি? কি সব আবোল তাবোল ভাবছে সে। এটা হয়তো ভয় নয়, একটা অস্বস্তি, তাও আবার এই পরিবেশের গুণেই হয়তো। সেটাকে দূর করার জন্য নবনী নিজেই বিদুর প্রামাণিককে আরো একবার মনে করিয়ে দেয়। আপনি কি বলবেন বলছিলেন? লোকটা মনে হয় জাদু জানে।
এই ভীষণ আঠালো কাদার মধ্যে দিয়েও একবারও না হড়কে না পিছলে দিব্যি পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছেন, তাও আবার টর্চের আলো সাহায্য ছাড়াই। নবনীর একেবারে লেজে গোবরে হবার অবস্থা হচ্ছে। নবনীর মনে হলো এই পথ তিনি আগেও বহুবার এমন বর্ষার রাতে পার করেছেন। দিব্যি অভ্যাস আছে তার। চলতে চলতেই বিদুর প্রামাণিক বলতে শুরু করলেন, ও হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, এ ঘটনা ভৈরব গুণিন মারা যাওয়ার 1 মাস পরে। তখনও ওই 4টে বেল গাছ দিয়ে বাওড়াটাকে বন্ধন করিনি। এক ভাদ্রের কৃষ্ণপক্ষের রাতে আমাদের গ্রামের পুরনো কবিরাজ অনাথ বৈদ্য 3 দিনের ম্যালেরিয়ায় জ্বরে পটল তুলল। বুড়োর 3 কুলে নিজের বলতে কেউ ছিল না। বুড়োর লাশটাকে তো সৎকার করতে হবে। ডাক পড়লো পাড়ার লোকেদেরই। এবার বুড়ো মরেছে রাতের বেলায়, কেউ বেরোতে রাজি নয় ঘর থেকে। যতই দল বেঁধে যাক, পাউড়ে থাকা ওই জিনিসটা ভীষণ চালাক। কোনো না কোনো ভাবে ভুলিয়ে ভালিয়ে ঠিক কাউকে না কাউকে প্রাণে মারবেই। আমি সে রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাতে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখি কয়েকজন অতি সাহসী ছেলে ছোকরা দল বেঁধে এসেছে আমার বাড়ি। তখনই শুনলাম ওদের মুখে বুড়োর মরার খবরটা, এবং ওদের দাবি হলো আমাকেও সঙ্গে যেতে হবে, যতই বীর পালোয়ান হোক ওরা। খালাসের ভয় ওদেরও আছে। আমি থাকলে ওরা একটু বুকে বাড়তি বল পাবে, এই যা। আমি বারণ করিনি। সত্যি কথা বলতে অনাথ খুড়ো আমার চেয়ে বয়সে অনেকটাই বড়। আপদে বিপদে তার অব্যর্থ কবিরাজি ওষুধ দিয়ে অনেক সময় সাহায্য করেছেন। এমনকি আমার বাবা তার নিয়মিত রোগী ছিলেন। বাবার অনেক কঠিন অসুখ সারিয়ে দিয়েছিলেন তিনি। তাই যাওয়াটা কর্তব্য মনে করলাম। অনাথ খুড়োর জন্য কান্নাকাটি করার কেউ নেই। কাটিয়া বাধা ছাদা করে ঘর থেকে লাশ নামাতে বেশিক্ষণ সময় লাগলো না আমাদের। বাঁশের ডগায় ন্যাকড়া জড়িয়ে তাতে কেরোসিন ঢেলে মশালে জ্বালিয়ে শুরু হলো সব যাত্রা। এখন মুশকিল হলো শ্মশানটা গ্রাম থেকে বেশ দূরে, গ্রামের বাইরে বলতে পারো। আরো বড় মুশকিল হলো ওই শ্মশানে যাওয়ার একটাই রাস্তা, সেটাও পাউরের ধার দিয়ে। এই কারণেই অনেকে বের হতে চায়নি বাড়ি থেকে। সব যাত্রীদের মধ্যে সকলেই আমার চেয়ে বয়সে ছোট। আমি ওদেরকে আগে যেতে দিয়ে নিজের সবার পিছনে চলছি মশাল হাতে। সবার আগে বাঁশের খাটিয়ায় 4 জন বাহকের কাঁধে চেপে অনাথ বুড়োর লাশটা চলেছে তুলতে তুলতে। মনে সাহস বাড়ানোর জন্য অনেক জোরে জোরে হরিধ্বনি দিচ্ছে সবাই। এইভাবে আমাদের দলটা বাউড়ের কাছাকাছি এসে পড়ল। যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটাকে পেরিয়ে যেতে পারলেই ভালো হয়। আমরা এগোতে লাগলাম দ্রুত পায়ে। বুঝে দেখো, ভাদ্র মাস, তার উপরে কৃষ্ণপক্ষ, আকাশে চাঁদ নেই। এই সময় ঝড় বৃষ্টি হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, বরং অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিন্তু ঠিক বাউরের মাঝামাঝি আসতে কোথা থেকে একটা দমকা জোড়ো বাতাস এসে একসাথে সব কটা মশালকে নিভিয়ে দিল। সবাই একসাথে দাঁড়িয়ে পড়ল। একে অপরের মুখের দিকে চেয়ে থরথর করে কাঁপছে তখন ছেলেগুলো। আকাশে কোথা থেকে একখণ্ড কালো মেঘ উপস্থিত হয়েছে ইতিমধ্যে। আমি তাদের মনে সাহস আনার জন্য পেছন থেকে হেঁকে উঠলাম, চলো চলো, দাঁড়িয়ে পড়ো না, এখনো অনেক রাস্তা বাকি, এগো, কোনো ভয় নেই, আমি বলছি।
আমি পিছনে আছি, এগোও তোমরা, চলো। আমার কথা শুনে বোধহয় ছেলেগুলো খানিক ভরসা পেল। ওই বিশ্রী আবহাওয়ার মধ্যে অন্ধকারে মিশে আমরা এগিয়ে যেতে লাগলাম শ্মশানের দিকে। কেউ কিছু না বুঝলেও আমি বেশ বুঝতে পারছিলাম আজকে খারাপ কিছু একটা হবে। কালাশ গন্ধ পেয়েছে, মরা মানুষের গন্ধ। খুব সাবধানে থাকতে হবে আমাদের। যা হোক, বাউরাটা কোনো রকমে বেরোলাম আমরা। কোনো বিপদ আসেনি। সত্যি কথা বলতে আমারও যে একটু ভয় করছিল না তা নয়। যতই গুরুর দেওয়া বিদ্যা শেখা থাক, আমি তো জানি কালাশ যে সে প্রেত শক্তি নয়। একে ঠেকাতে গেলে অনেক অনেক কাঠখড় পোড়াতে হয়। হঠাৎ করে যদি আক্রমণ করে বসে, আমাদের কিছুই করার থাকবে না। ভগবানকে স্মরণ করতে লাগলাম মনে মনে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যেন। বাউর পার করে চলে আসার পর থেকেই আমার মনে হচ্ছিল কেউ যেন আমার পেছন পেছন আসছে। যেহেতু আমি সবার পেছনে ছিলাম, আমারই এটা সবচেয়ে বেশি মনে হচ্ছিল। কিন্তু পেছনে তাকিয়ে দেখি অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই। কিন্তু আমার মন বলছিল ওই অন্ধকারের থেকে কেউ আমাদের দেখছে এবং সত্যি সত্যি পিছনে আসছে।